আচ্ছা, গত ক্লাসটা আমরা দেইনি অনলাইনে, তাই না? জি স্যার। আজকে ক্লাসটা দিব হয়। কত লেকচার? নাইন পর্যন্ত নাইন লেখা ওখানে নাইন লেকচার লেখা? 9 পর্যন্ত স্যার 9 পিসে 2টা 8 পিসে 2টা এখানে 10 দিলে 2টা কোথায় আমাদের কাছে আসবে না সব ডাবল আচ্ছা, যাই হোক, আমরা শুধু গত ক্লাসটা দিয়ে দিই, তাই না? আর বাকি সব ক্লাসই দিয়েছি, একটার পর একটা পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা টপিক্সের উপর নাম লেখা আছে না, যে কোন টপিক্সের আজকে। আচ্ছা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা একটা ক্লাস টেস্ট দিব, তাই না? ক্লাস টেস্টটা আপনারা নেক্সট রবিবার দিতে পারেন, ঠিক আছে? রবিবার কয় তারিখে স্যার? সম্ভবত 29 তারিখ না? আজকে 22 তারিখ হলো। 31 তারিখ দেন স্যার। 31 তারিখ হ্যাঁ। কি বার? মঙ্গলবার। হ্যাঁ, 29 তারিখ পাবো। মঙ্গলবার দিচ্ছে হ্যাঁ, 29 তারিখ পাবো। আমি তো বাসা পাবো। সবাইকে ক্লাস টেস্ট একটা, ডাইজেস্টিভ, বোন জয়েন্ট, রেসপিরেটরি। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম, বোন জয়েন্ট, কানেক্টিভ টিস্যু আর রেসপিরেটরি সিস্টেম। ডিজিজ অফ ডাইজেস্টিভ, ডিজিজ অফ বোন জয়েন্ট, কানেক্টিভ টিস্যু, ডিজিজ অফ কি রেসপিরেটরি সিস্টেম। এই তিনটার উপর আমরা একটা ক্লাস টেস্ট নিব নেক্সট ক্লাসে, মানে নেক্সট 31 তারিখে। আমি ক্লাসের কোশ্চেনগুলো গত ক্লাসে বলে দিয়েছি, তাই না? যে কি টাইপের কোশ্চেনগুলো হবে। আবার এখানে কিছু বলে কোশ্চেনগুলো নিয়ে নেবেন। আচ্ছা, আজকে আমরা শুরু করবো বোন জয়েন্ট কানেক্টিভ টিস্যুর একটা ডিসঅর্ডার, তাই না? গত ক্লাসে আমরা শুধু কিছু সংজ্ঞা পড়েছি, মনে আছে? গত ক্লাসে জাস্ট আমরা কিছু কি করেছি, ডেফিনেশনগুলো মুখস্থ করে আসছেন? না স্যার, করিনি। আচ্ছা, কি বলে মানুষ মারা গেছে, খুবই মারা গেছে। কি আর করব? আচ্ছা কি বলে এই যে এটা আচ্ছা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা যে নর্মালি ব্লাড সেলগুলো আছে, তাই না? আরবিসি, ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির ভিতরে কি আছে? গ্রানুলোসাইট, এই গ্রানুলোসাইট, তাই না? এর ভিতরে কি নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল, আর এর ভিতরে কি আছে? লিম্ফোসাইট, মনোসাইট, তারপরে আছে প্লাটিলেট, এরপরে আছে হিমোগ্লোবিন। এই প্রত্যেকটারই কি ছিল? নর্মাল রেঞ্জ ছিল, তাই না? এখন এরা যদি নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যায় অথবা কমে যায়, কমে গেলেও ডিজিজ, বেড়ে গেলেও কি ডিজিজ। এখন ডিজিজ কন্ডিশন অথবা ডিজিজের লক্ষণ, ঠিক আছে? যেমন আমরা যদি আমাদের যদি ডেঙ্গু হয়, ডেঙ্গু হলে আমরা বলি আমাদের কি কি হয়? আমাদের ডেঙ্গু হলে প্লাটিলেট কমে যায়। তাহলে প্লাটিলেট কমে যাওয়া এই টার্মটাকে মেডিকেলি কি দিয়ে প্রকাশ করা হয়? দেখবেন ডেঙ্গু হলে লেখা থাকে থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে? তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া বলতে আমরা কি বুঝবো? রক্তের প্লাটিলেটের পরিমাণটা কমে যাওয়া। কারণ আমরা বলেছিলাম গত ক্লাসে যেগুলোতে যেমন থ্রম্বোসাইট, সাইট শব্দ যেগুলো আছে সবগুলোতে কি যদি কমে যায় হবে সাইটোপেনিয়া, বেড়ে গেলে হবে কি সাইটোসিস। আর যেটাতে সাইট নাই শুধু আছে কি ফিলিয়া, যেমন নিউট্রোফিল, তাহলে কি হবে ফিলিয়া। আর নিউট্রোফিল, নিউট্রোপেনিয়া। যদি বলি নিউট্রোপেনিয়া তাহলে কি হবে? নিউট্রোফিলের পরিমাণ কমে যায়। যদি বলি নিউট্রোফিলিয়া কি হবে? নিউট্রোফিলের পরিমাণ বেড়ে যায়। আমরা জাস্ট এগুলো গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? আর হিমোগ্লোবিনের একটা ডিজিজ পড়েছি, কি সেটা? থ্যালাসিমিয়া, তাই না? অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হচ্ছে থ্যালাসিমিয়াতে বাই বডি ইনহেরিটেন্স। এরপর আমরা বললাম কি হিমোফিলিয়া, তাই না? হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর 8 এর অভাবে যে রোগটা হচ্ছে, এই রোগে কি মেয়েরা বাহক ছেলেরা কি এই রোগে আক্রান্ত হয়। ওকে, এরপর আমরা বললাম কি লিউকোমিয়া, তাই না? হকিংস অ্যান্ড নন হকিংস ডিজিজ। আজকে আমরা শুরু করব কি হিমোগ্লোবিন এবং আরবিসির কারণে যে রোগটা হয়, যেটা একেবারে পেরিফেরি থেকে শুরু করে কি মহিলা শিশুদের জন্য কি মোটামুটি ভাবে প্রেগনেন্ট মহিলা, নর্মাল মহিলা, শিশু এদের জন্য মোটামুটি কমন ডিসঅর্ডার, সেটার নাম হচ্ছে কি অ্যানিমিয়া। কি নাম?
অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়াকে বাংলায় বলা হয় কি? রক্ত হ্যাঁ স্বল্পতা। ওকে, তাহলে রক্ত স্বল্পতা অ্যানিমিয়া। এখন রক্ত স্বল্পতাকে আমাদের কি শিখতে হবে? রোগটা কি, ঠিক আছে, প্রকার, কেন হয়, লক্ষণ হলে কি হয়, ঠিক আছে, টেস্ট, চিকিৎসা। তাহলে অ্যানিমিয়ার এই জিনিসগুলো আমরা কি আলোচনা করব। ফার্স্টে আসি অ্যানিমিয়াটা কি। ঠিক আছে, অ্যানিমিয়া কি যদি বলি, অ্যানিমিয়ার সহজ সংজ্ঞা হচ্ছে যে বয়স, অ্যানিমিয়ার সাথে কি সম্পর্ক থাকবে? এজ এন্ড সেক্স। ঠিক আছে, বয়স এবং লিঙ্গ ভেদে দুইটা জিনিস, হয় আরবিসি অথবা কি হিমোগ্লোবিন। বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি অথবা হিমোগ্লোবিনের দুইটা অভাব। একটা হচ্ছে গুণগত অভাব, বলবেন এই কোয়ারটা আপনাদের ক্লাস কোথায় বলবো যে বসে। একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ, আরেকটা কি কোয়ান্টিটেটিভ। মানে একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ মানে গুণগত, গুণগত, আরেকটা হচ্ছে কি পরিমাণগত। ঠিক আছে, গুণগত অভাব কেন, পরিমাণগত অভাব কেন? যদি সংখ্যা কমে যায়, থাকার কথা কত 14 থেকে 18, তাই না, আছে কত 10, তাহলে পরিমাণ কমে গেছে না? যদি পরিমাণ কমে যায় তাও অ্যানিমিয়া। আছে কত 14ই আছে, 16ই আছে, বাট কি যেরকম ভাবে থাকে, যেরকম কোয়ালিটি থাকার কথা ছিল সেরকম কোয়ালিটি নাই। অ্যাজ ফর এক্সাম্পল ধরেন একটা কাজের জন্য আমার 10টা লোক লাগবে, ঠিক আছে, অ্যাডাল্ট। ঠিক আছে, 10টা লোক হলে আমার এই কাজটা কি শেষ হয়ে যাবে। এখন 10 জনের জায়গায় যদি 4 জন থাকে কি হবে? কাজটা হ্যাম্পার হবে না? আবার দেখেন 10 জন অ্যাডাল্টের বদলে আমরা কি 12 জন শিশু দিয়েছি, একেবারে বাচ্চা বাচ্চা শিশু, তাহলে কি কাজটা শেষ হবে? একটা কি পরিমাণগত অভাব, আরেকটা কি গুণগত অভাব। ঠিক আছে, তাহলে একই ক্ষেত্রে আসতেছে কিসের ক্ষেত্রে? অ্যানিমিয়ার ক্ষেত্রে। আরবিসি বা হিমোগ্লোবিনের পরিমাণগত এবং গুণগত অভাব, তাই না? তাহলে যদি আমরা সংজ্ঞাটা দাঁড় করাই কি হবে? যে বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি বা হিমোগ্লোবিনের গুণগত এবং পরিমাণগত অভাবকে কি বলা হয়? অ্যানিমিয়া বলা হয়। ঠিক আছে, অ্যানিমিয়া ইজ দ্য কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ কি ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন অ্যান্ড আরবিসি ইন রেসপেক্ট টু এজ এন্ড সেক্স। বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি এবং হিমোগ্লোবিনের গুণগত এবং পরিমাণগত অভাবকে কি বলা হবে? অ্যানিমিয়া বলা হবে। ক্লিয়ার কতটুকু? তাহলে হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জটা আমার জানতে হবে। ম্যাডাম বলেন হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ কত? বানায় বললে কি আর হয়? আপনি বলেন ম্যাডাম, এটা কি নরমাল রেঞ্জ? সেলিম সাহেব বলেন হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ কত? 14 থেকে 18, আরেকটা হচ্ছে আপনার 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার, মেল এন্ড ফিমেল। তাহলে আমরা বললাম 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, আরেকটা বললাম 12 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার। এখন এটা যদি আমরা বলে থাকি তাহলে এটা থেকে যদি কমে যায় কিভাবে? পরিমাণগতভাবে, গুণগতভাবে। তখন আমরা যে অবস্থাটার সামনে দাঁড়াবো সেটাকে আমরা কি বলবো? অ্যানিমিয়া। তাহলে রক্ত স্বল্পতা কাকে বলে? বয়স এবং লিঙ্গটা ইম্পর্টেন্ট, তাই না? কারণ মহিলাদের দেখেন কম থাকে, কমে যাওয়ার একটা রেঞ্জ থাকবে, তাই না? ওকে, তাহলে বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি বা হিমোগ্লোবিনের গুণগত এবং পরিমাণগত অভাবকে কি বলা হয়? অ্যানিমিয়া বলা হয়। লিখে নেন সংজ্ঞাটা। বয়স এবং লিঙ্গ ভেদে, লেখেন খালি আলসেবি। বয়স এবং লিঙ্গ ভেদে বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি বা হিমোগ্লোবিনের বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি বা হিমোগ্লোবিনের গুণগত এবং পরিমাণগত অভাবকে
গুণগত এবং পরিমাণগত অভাবকে কি বলা হয়? এনিমিয়া বলা হয়। অ্যানিমিয়া বলা হয়। ক্লিয়ার এতটুকু তো সংজ্ঞাটা? তাহলে অ্যানিমিয়া কাকে বলে? বয়স এবং লিঙ্গ ভেদে আরবিসি বা হিমোগ্লোবিনের গুণগত এবং পরিমাণগত অভাবকে অ্যানিমিয়া বলে। ঠিক আছে, এখন আমরা অ্যানিমিয়াকে ক্লাসিফাইড করব। ঠিক আছে, অ্যানিমিয়াকে যদি আমরা ক্লাসিফাইড করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি ক্লাসিফাইড করতে পারি। তো এখানে আমাদের তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা তিনটাই কি করতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়ি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। হ্যাঁ, ঠিক আছে, ক্লিনিক্যাল অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটা 3 নাম্বারটা বই দেওয়া। দেখেন, এই ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা আপনাকে প্রথমে অ্যানিমিয়ার অবস্থাটা ধরতে সাহায্য করবে। ঠিক আছে, অ্যানিমিয়ার অবস্থাটা কি, যে অ্যানিমিয়াটা আসলে কি রকম আছে। মাইল্ড মানে কি মৃদু, মাইল্ড মানে কি মডারেট, মাঝারি, অথবা কি সিভিয়ার মারাত্মক। তাহলে মৃদু, মাঝারি, মারাত্মক অ্যানিমিয়াটা কোন পর্যায়ে আছে এই রোগীর, এটা বুঝতে সাহায্য করবে কে? ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা। যদি দেখেন হিমোগ্লোবিন লেভেল, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে আমরা আসি মোটামুটিভাবে, যদি দেখেন 9-এর উপরে আছে, ঠিক আছে, 12 থেকে নিচে নামছে কতটুকু, 9 পর্যন্ত নেমে গেছে, তাহলে এটা কি মাইল্ড অ্যানিমিয়া। তার মানে কোনো মহিলার অ্যানিমিয়াতে যদি কি ধরেন 10 লেখা আছে, এটা কি ধরনের অ্যানিমিয়া? মাইল্ড অ্যানিমিয়া। ঠিক আছে, এখানে কি খাবার দাবার, বিভিন্ন আয়রন প্রিপারেশন, ফলিক অ্যাসিড প্রিপারেশন দিয়েও কি ঠিক করা যাবে। তার মানে এটা মাইল্ড কন্ডিশন। যদি হিমোগ্লোবিন 9 থেকে 6 পর্যন্ত নেমে আসে, তাহলে কি এটা মডারেট অ্যানিমিয়া। ঠিক আছে, সাধারণত হিমোগ্লোবিন 8-এর নিচে বা 7-এর নিচে নামলেই রক্ত দিতে হয়। ঠিক আছে, আর যদি কারোর হিমোগ্লোবিন লেস দেন 6 হয়, তাহলে এটা কি সিভিয়ার অ্যানিমিয়া। এটা অবশ্যই রক্ত দিতে হবে এখন, ইমিডিয়েট। প্রথম কাজ রক্ত দেওয়া, এরপর অন্য কাজ। ঠিক আছে, তাহলে যদি হিমোগ্লোবিন টেস্ট করতে হবে। সিবিসি টেস্টের তো প্রথমটা হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন টেস্ট করলেই বোঝা যাবে যে হিমোগ্লোবিন কত আছে তার রক্তে। এখন এই রক্তের হিমোগ্লোবিন দেখে আমি বুঝে ফেলবো কি তার অ্যানিমিয়ার সিভিয়ারিটিটা কিরকম। ঠিক আছে, এখন এই সিভিয়ারিটি দেখার পরে আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যানিমিয়াটা আসলে কি রকম, সিভিয়ারিটি কি রকম, আরেকটা হচ্ছে অ্যানিমিয়াটাই কি রকম। এখন একটা হচ্ছে মারাত্মকতাটা কি রকম, আরেকটা এখন আমরা দেখবো কি অ্যানিমিয়াটাই কি রকম। এটা কি দেখবো, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন 1 নম্বর যেটা। হ্যাঁ, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজি মানে কি আকার আকৃতি। তাহলে আমরা যদি দেখি, দেখবো যে কি এটা ব্লাড ফিলিং করতে দিলে এই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা চলে আসবে। যদি দেখি যে আরবিসি সাইজ, আমরা এই তিনটাই পাবো। আরবিসি সাইজ নরমালের থেকে অনেক বড় হয়ে গেছে, আরবিসি সাইজ নরমাল আছে, আরবিসি সাইজ নরমালের থেকে ছোট হয়ে গেছে। তাহলে অ্যানিমিয়াতে যদি আরবিসি সাইজ নরমালের থেকে বড় হয়ে যায়, এটা একটা প্রবলেম। নরমাল থাকলে তাও অ্যানিমিয়া হতে পারে, এটা আরেক ধরনের অ্যানিমিয়া। যদি ছোট হয়ে যায়, এটা আরেক ধরনের অ্যানিমিয়া। ঠিক আছে, সাধারণত মনে রাখতে হবে, সাধারণত আমাদের রক্তে যদি ফলিক অ্যাসিড কি ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12, ঠিক আছে, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর যদি অভাব হয়, তাহলে আমরা যে ইরাইথ্রোপয়েসিস করছিলাম না, স্টিম সেল থেকে কি তৈরি হয় বলেন, রেটিকুলোসাইট তৈরি হয়, এরপর ইরাইথ্রোসাইট তৈরি হয়। রেটিকুলোসাইট এরকম বড় থাকে, এটাকে কি ম্যাচিউরড হয়ে কি হতে হয়, আরবিসি হতে হয়। ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর অভাব হলে এটা ম্যাচুরিটি আসে না, তখন এটা সাইজ কি বড় বড়ই থাকে, ইম্যাচিউরড অবস্থায় থাকে। আর ইম্যাচিউরড আরবিসি কোনো কাজ করতে পারবে না। মানে আরবিসি কাজ কি, আরবিসির কাজ কি ম্যাডাম? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড
হ্যাঁ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে এই যে বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়াকে কি বলা হয়? ম্যাক্রো। কি বলা হয়? ম্যাক্রো। ঠিক আছে, তাহলে কি ম্যাক্রো, এটা সাইট না আরবিসি না ব্লাড সেল, তাহলে ম্যাক্রোসাইট। হাইপারক্রোমিক, এখানে হিমোগ্লোবিন অনেক বেশি থাকে, হাইপারক্রোমিক। এই অ্যানিমিয়াটার নাম কি? ম্যাক্রোসাইট হাইপারক্রোমিক অ্যানিমিয়া। একে সহজভাবে কি বলে? মেগালো প্লাস্টিক অ্যানিমিয়া। ক্লিয়ার? দেখেন আরবিসি সাইজ যদি নরমালের তুলনায় বড় থাকে, এই বড় থাকার কারণ হচ্ছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12। তাহলে ভিটামিন ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের যদি ঘাটতি থাকে আরবিসি সাইজটা কি হবে? বড় হবে। তাহলে এই দুইটার ঘাটতির জন্য যে অ্যানিমিয়া হয় সেই অ্যানিমিয়াটার নাম হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া। এটা আরেকটা নামে ডাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি আমি বলি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আরবিসি সাইজ কি হবে? বড় হয়ে যাবে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কেন হয়? ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের অভাবে হয়। ঠিক আছে, এটার নাম কি? ম্যাক্রোসাইট। ম্যাক্রো মানে বড়, সাইট মানে সেল, সেলগুলো বড় হয়ে গেছে। হাইপারক্রোমিক, হিমোগ্লোবিনের পরিমাণ বেশি আছে, কেন হচ্ছে? ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 এর অভাবে। এরপরে দেখেন ছোট হয়ে গেছে। ঠিক আছে, ছোট হয়ে গেছে, এটা ছোট হয় সাধারণত কিসের অভাবে? আয়রনের অভাবে। যদি আমার রক্তে আয়রনের অভাব থাকে তাহলে আমার আরবিসি ম্যাচুরেশনে কি আরবিসি গুলো ছোট সাইজে দেখা যাবে। ঠিক আছে, যেহেতু ছোট এটার নাম কি? মাইক্রো। কি নাম? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। হাইপার ছিল, এখন কি? হাইপোক্রোমিক। এটারই নাম হচ্ছে কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে দেখেন আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়াতে আরবিসি সাইজ কিরকম থাকবে? একেবারে ছোট থাকবে। তাহলে আরবিসি সাইজ যদি আমরা প্যাথোলজিক্যাল টেস্টে দেখি ছোট আছে, আমরা কি দিয়ে টেস্ট চিকিৎসা করব? আয়রন দিয়ে। যদি দেখি অনেক বড় আছে, ফলিক অ্যাসিড ভিটামিন বি12 অবশ্যই কি দিতে হবে। তাহলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে আরবিসি সাইজ ছোট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি আরবিসি সাইজ বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে মাঝখানে। তাহলে যেটা নরমাল আছে, নরমাল সেল, হ্যাঁ, এই নরমাল সেলে কেন অ্যানিমিয়া হচ্ছে? নরমাল সেল ঠিকই আছে, বাট পরিমাণ কম, প্রোডাকশন কম। ঠিক আছে, পরিমাণ। আরবিসি কোথায় তৈরি হয়? আরবিসি কি দিয়ে তৈরি হয় বা কোথা থেকে তৈরি হয়? ব্লাডে তো আরবিসি থাকে, তৈরি হয় কোথা থেকে? আরবিসি তৈরি হয় বোন মেরু থেকে। বোন মেরু কাকে বলে বলেন তো? কোথায় থাকে? ফার্স্ট সেমিস্টারে পড়া না পারলে কিন্তু বিপদ আছে। বোন মেরু কোথায় থাকে? রোহন, কে পারেন? বোন মেরু কোথায় থাকে? আপনি বলেন স্যার। বোন মেরু কোথায় থাকে? বোন মেরু কাকে বলে? বোন মেরু হচ্ছে একটা সফট কানেকটিভ টিস্যু, তাই না? যেটা কোথায় থাকে? বোন ক্যাভিটির মধ্যে থাকে। তাহলে বোন ক্যাভিটির মধ্যে যে সফট কানেকটিভ টিস্যু থাকে তাকে বোন মেরু বলা হয়। বোন মেরু কত প্রকার? বোন মেরু দুই প্রকার, রেড বোন মেরু আর ইয়েলো বোন মেরু। রেড বোন মেরুর কাজ কি? আরবিসি তৈরি করা। ইয়েলো বোন মেরুর কাজ কি? ডাব্লিউবিসি এবং প্লাটলেট। তো পড়ানো হয় না? ঠিক আছে, ট্রাফিক জ্যাম না? ট্রাফিক জ্যাম। ঠিক আছে, আপনাদের প্রবলেম কি? কোনো কিছু তো মাথায় রাখেন না, সব কিছু পেটে রাখেন। মাথা এবং পেটের মধ্যে একটা ব্যারিয়ার আছে, আমরা কি বলি সেটার নাম? ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ব্যারিয়ার সহজে কেউ পাস করে ব্রেনে যেতে পারে না। ব্রেন হচ্ছে হেড অফিস না? হেড অফিসে যাওয়াটা অনেক রেস্ট্রিক্টেড। ঠিক আছে, এখন কথা হচ্ছে সব পড়া যদি পেটে রাখেন, এই পড়াগুলো যখন দরকার হবে পেট থেকে ব্রেনে যাওয়ার সময় যে ব্লাড ব্রেন ব্যারিয়ারে যে আটকে পড়ে আর যেতে পারে না। ঠিক আছে, ব্রেনের পার্ট কয়টা? ব্রেনের পার্ট কয়টা?
তিনটা পার্ট ছিল তাই না? একটা হচ্ছে কি ফোরব্রেন, মিডব্রেন, হিন্ডব্রেন। ফোরব্রেনের পার্ট কয়টা ছিল? কি কি? ফোরব্রেনের পার্ট কয়টা? কি জিসান পড়েন নাই ফোরব্রেন? নার্ভাস সিস্টেম পড়াইনি আমরা? অ্যানাটমি ফিজিওলজি বই কি বিক্রি করে ফেলছেন নাকি? সামনেই আছে বললি মনে হচ্ছে ভার হয়ে গেছে, কেজি বাও বিক্রি করে দিচ্ছে। চিন্তা করবে না পাঁচ চিন্তা সেরিব্রাম, তারপর ওই যে ব্লাড ভেসেল বেরিয়ে আটকে যায় পেটে আছে, আপনি বুঝতেছেন পেটের ভিতরে আছে কিন্তু ব্রেন পর্যন্ত আসতেছে না। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হিন্ডব্রেনের পার্ট কয়টা? কি কি? সেরিবেলাম, পর্নস আর মেডুলা অবলাঙ্গটা। সেরিব্রামের কাজ যদি জিজ্ঞেস করি, হাইপোথ্যালামাসের কাজ যদি জিজ্ঞেস করি, শেষ। বলে বাবার নামই মনে নাই, পরদাদার নাম কেমনে বলবো? ফার্স্ট সেমিস্টারটা আপনাদের বারবারই পড়তে হবে। এই বই শুরু করার আগে ওইটা যে কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিয়ে নেবেন। যে চ্যাপ্টারে রোগ পড়াবো সেই চ্যাপ্টার তো কনফার্ম। এখন ব্লাড পড়াচ্ছি না, ব্লাড তো কনফার্ম রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি হয়? ব্লাড সেল নরমাল থাকে কিন্তু প্রোডাকশন কি হয়? কম হয়। প্রোডাকশন কমে যায় কি কারণে? বোন মেরু ডিপ্রেশন। বোন মেরু যদি কি কাজ না করতে পারে তাহলে কি নরমাল ব্লাড সেলই তৈরি কি হবে? কম হবে। আর নরমাল ব্লাড সেল তৈরি যদি কম হয় এটা কি এক ধরনের অ্যানিমিয়া, তাই না? সেই অ্যানিমিয়ার নাম হচ্ছে এখানে কি থাকে? নরমাল থাকে না, সেই জন্যই সেলের নাম হবে নর্মোসাইট। নর্মোসাইট, নর্মোক্রোমিক অ্যানিমিয়া। এই নর্মোসাইট নর্মোক্রোমিক অ্যানিমিয়ার নাম হচ্ছে কি? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কি? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে আমি যদি বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আরবিসি সাইজ কেমন থাকে? কেমন থাকে? নরমাল থাকে। যদি বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আরবিসি সাইজ কেমন থাকে? পরীক্ষায় আসতে পারে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই তিনটা অ্যানিমিয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আপনি দিবেন কোথা থেকে? এখান থেকে পার্থক্য বের করে দিতে হবে। যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় কি কারণে? ফলিক অ্যাসিড ভিটামিন B12 এর কারণে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় কি কারণে? বোন মেরু ডিপ্রেশনের কারণে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় কেন? আয়রনের অভাবে। ব্লাড সেল সাইজ যদি চিন্তা করি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ছোট হয়ে যায়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। নরমাল থাকে, হিমোগ্লোবিনও নরমাল থাকে। বড় হয়ে যায়, হিমোগ্লোবিনের পরিমাণও কি থাকে? বেশি থাকে। ঠিক আছে, এরকম করে এখান থেকে পার্থক্য বের করে দিতে হবে আপনাকে। ওকে, তাহলে আমরা কি পড়লাম এখানে? যে বোন মেরু ডিপ্রেশন মানে বোন মেরুর কাজ ছিল কি? ব্লাড সেলগুলো তৈরি করা। এখন কোনো একটা কারণে বোন মেরু আর এই কাজ করে না। ঠিক আছে, বোন মেরু আর ব্লাড সেল তৈরি করে না। এখন ব্লাড সেল কই পাবেন? ব্লাড সেল কমে যাবে। ঠিক আছে, ব্লাড সেল কমে গেলে অ্যানিমিয়া হবে। সেই অ্যানিমিয়ার নাম কি হবে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটাই। আর কি আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে কেন ব্লাড সেল হচ্ছে, অ্যানিমিয়াটা কেন হচ্ছে, কারণটা বের করার জন্য আরেকভাবে আমরা ক্লাসিফাইড করব। ঠিক আছে, দেখেন কারণটা বের করার জন্য আরেকভাবে কি ক্লাসিফাইড করে দেওয়া আছে। তাহলে আমরা তিনটা ক্লাসিফিকেশন করতেছি, তিনটাই আপনাদেরকে কি মনে রাখার চেষ্টা করতে হবে। প্রথমটা হচ্ছে কি হ্যামোরেজিক। কি? হ্যামোরেজিক। হ্যামোরেজিক মানে কি? হ্যামোরেজিক ক্লাসিফিকেশন অফ এটিওলজি, কারণের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন। ঠিক আছে, প্রথমটা কি হ্যামোরেজিক। হ্যামোরেজিক মানে কি? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর রক্ত পড়ে গেছে,
ঠিক আছে, সেই কারণে আপনার কি অ্যানিমিয়া হতে পারে না? আপনার কি আছে, পাইলস আছে, পাইলসে যতবার বাথরুম করতে যান ততবারই কি হয়, ব্লিডিং হয়। আপনার কি অ্যাক্সেসুয়াল মিনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, তাহলে আপনার অ্যানিমিয়া হবে না? হ্যামোরেজিক মানে রক্তপাত, যে কোনো কারণে আপনার শরীর থেকে রক্ত যদি বের হয়ে যায়, রক্ত বের হয়ে গেলে রক্তের পরিমাণ কমে যাবে কিনা, কমে গেলে কি হবে, অ্যানিমিয়া হবে। 2 নাম্বার বলছে দেখেন হ্যামোলাইটিক, হ্যামোলাইটিক অ্যানিমিয়া। তাহলে প্রথমটা কি বললাম, হ্যামোরেজিক, এরপরটা কি বললাম, হ্যামোলাইটিক। হ্যামোলাইটিকটা কি, লাইসিস মানে ভেঙে যাওয়া। আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু কি রক্তটা যদি ভেঙে যায়, যেমন যাদের শরীরে ম্যালেরিয়া হয়, কি হয়, ম্যালেরিয়া হয়, এই ম্যালেরিয়ার জীবাণুগুলো কাকে আক্রমণ করে, আরবিসিকে আক্রমণ করে, আরবিসিকে আক্রমণ করে, আরবিসিগুলো কি করে, ভেঙে ফেলে। আরবিসি তো আপনার শরীরে ঠিকই ছিল, বাট জীবাণুগুলো কি করতেছে, আরবিসিগুলোকে ভাঙতেছে। অথবা এমন কোনো জেনেটিক ডিসঅর্ডার হয় যেখানে রক্তের আরবিসিগুলো কি হয়, ভেঙে যায়। তাহলে রক্ত ভেঙে গেলে, আরবিসি ভেঙে গেলে আরবিসির পরিমাণ কমে যাবে না? কমে গেলে যে অ্যানিমিয়া হবে সেটা কি, লাইটিক। ওকে, তাহলে হ্যামোলাইটিক যদি কারণ হয় আমি বুঝবো কি, যেমন ডেঙ্গু যে কারণে অ্যানিমিয়া হবে হ্যামোলাইটিক কারণে, অ্যাক্সিডেন্টের কারণে যদি অ্যানিমিয়া হয়, এক্সেসিভ মিনস্ট্রুয়াল ব্লিডিং এর কারণে যদি হয়, তাহলে কি হ্যামোরেজিক। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে হ্যামোরেজিক অ্যানিমিয়া। তাহলে হ্যামোরেজিক অ্যানিমিয়ার যদি আমি চিকিৎসা করতে চাই কি করতে হবে, যে কারণে রক্তটা বের হয়ে যাচ্ছে সেই কারণটার আগে চিকিৎসা করতে হবে। যদি পাইলস থাকে পাইলসের চিকিৎসা করতে হবে, তাই না? যদি কি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রক্ত পড়া কি করতে হবে, আগে বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কারণটাও বের করতে হবে যে কি কারণে অ্যানিমিয়াটা হচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে কি, ডিসহ্যামোপয়েটিক। ডিসহ্যামোপয়েটিক মানে কি, ঠিক আছে, ডিসহ্যামোপয়েটিক মানে হবে কি, ওই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা। যদি আপনার রক্তে কি তৈরি না হয়, আরবিসি যদি কোনো কারণে কি না হয়, তৈরি না হয়, তাহলে দেখেন কারণ 3টা। একটা তৈরি না হওয়া, একটা তৈরি হওয়ার পর ভেঙে যাওয়া, একটা হচ্ছে কি তৈরি হওয়ার পর বের হয়ে যাওয়া। মোট কথা আমরা হিমোগ্লোবিনের শরীরে কতটুকু আছে এইটা দেখে আমরা হিমোগ্লোবিন নির্ণয় করি, তাই না? তাহলে শরীরে যদি তৈরি না হয় হিমোগ্লোবিন হবে, শরীর থেকে যদি বের হয়ে যায় হিমোগ্লোবিন হবে, শরীরে থাকার পর যদি ভেঙে যায় তাহলে কি হিমোগ্লোবিন হবে। ঠিক আছে, এখন এই 3টা কারণ বিভিন্ন মাধ্যম থেকে ঘটতে পারে, যে মাধ্যমেই ঘটুক আলটিমেট কি হবে, তার অ্যানিমিয়া হবে। ক্লিয়ার কি না অ্যানিমিয়া ক্লাসিফিকেশনটা? তাহলে অ্যানিমিয়াকে আমরা ভাগ করতেছি 3টা ক্যাটাগরি থেকে। এক নাম্বার হচ্ছে ক্লিনিক্যাল, 2 নাম্বার হচ্ছে এটিওলজি, 3 নাম্বার হচ্ছে কি মরফোলজি। মরফোলজি মানে আকার আকৃতি, এটিওলজি মানে কারণ, আর কি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন মানে অ্যামাউন্টটা, হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু কমছে। ঠিক আছে, পারবো না? মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে অ্যানিমিয়া কত প্রকার, 3 প্রকার। ঠিক আছে, আমরা সহজভাবে বলতে পারি, একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক, অ্যাপ্লাস্টিক। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক, অ্যাপ্লাস্টিক। আয়রন ডেফিসিয়েন্সির আরেকটা নাম কি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। মেগালোব্লাস্টিকের নাম কি, ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক। অ্যাপ্লাস্টিকের নাম কি, নর্মোসাইটিক নর্মোক্রোমিক। ঠিক আছে, যদি জিজ্ঞেস করা হয় নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া কাকে বলে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি বলা হয়, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া বলা হয়। ক্লিয়ার তো এতটুকু? ওকে, এরপর আমরা করবো অ্যানিমিয়া হলে কি কি কারণে অ্যানিমিয়া হয়। অলমোস্ট কিন্তু আমরা কিছু কারণ বের করে ফেলছি, তাই না? আরো কিছু কারণ আমরা করবো। দেখেন এটিওলজি অফ অ্যানিমিয়া বলছে বিভিন্ন কারণে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। নিম্নে অ্যানিমিয়ার প্রধান কারণগুলো তুলে ধরা হলো। এক নম্বর কি, অপুষ্টিজনিত কারণ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ, অপুষ্টিজনিত কারণ। গ্রহণকৃত খাদ্যে আয়রন এবং অ্যামাইনো অ্যাসিড হবে। এটা অ্যামাইনো অ্যাসিড কেন লাগে বলেন তো অ্যানিমিয়াতে, মানে রক্ত তৈরিতে আর বিসি তৈরিতে অ্যামাইনো অ্যাসিড কেন লাগে? বলেন, রক্ত তৈরিতে বা আরবিসি তৈরিতে অ্যামাইনো অ্যাসিড কেন লাগে? আমরা এটা ফার্স্ট সেমিস্টারে পড়ছি না, যে ডেভেলপমেন্ট অফ আরবিসির জন্য কোন কোন নিউট্রিয়েন্টটা কেন দরকার, আয়রন কেন দরকার, ফলিক অ্যাসিড কেন দরকার, অ্যামাইনো অ্যাসিড কেন দরকার, এটা আমরা পড়ছি না ফার্স্ট সেমিস্টারে। হিমোগ্লোবিনের মূল উপাদান কি? তাহলে গ্লোবিনটা প্রোটিন না?
প্রোটিন কি দিয়ে তৈরি হয়? 96% প্রোটিন, 4% কি হিম। তার মানে কি রোগীকে যদি আপনি প্রোটিনের চাহিদা ফিল আপ না করেন, যতই আয়রন ট্যাবলেট দেন, যতই ক্যাপসুল যা খাওয়ান, আলটিমেট কিছুই হবে না। মূল জিনিস কি, রোগীকে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো যদি না হয়, এগুলো যদি খেতে না পারে, অ্যাটলিস্ট অ্যামাইনো অ্যাসিডের স্যালাইন দিয়ে হলেও কি করতে হবে? অ্যামাইনো অ্যাসিডের চাহিদা ফিল আপ করতে হবে, তাহলে সম্ভব অ্যানিমিয়া দূর করা। ঠিক আছে, আপনি সারাদিন আয়রন দিচ্ছেন, ফলিক অ্যাসিড দিচ্ছেন, অন্য অন্য উপাদান দিচ্ছেন, কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিচ্ছেন না, তাহলে গ্লোবিন তৈরি হবে না। গ্লোবিন না তৈরি হলে হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন তৈরি না হলে আরবিসিটা কি কাজই হবে না। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ একটা উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড। যদি আপনার খাদ্য উপাদানে অক্সালো অ্যাসিড আছে, এখানে অ্যামাইনো অ্যাসিড করে দেন, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাহলে এই ক্ষেত্রে কি এরকম সমস্যা হতে পারে। এরপরে ভিটামিনের অভাব। হ্যাঁ, যদি ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে শরীরে, তাহলে কি হতে পারে? অ্যানিমিয়া হতে পারে। হতে পারে। 3 নাম্বার লিখেন, আরো 2, 3, 5টা লিখে দেয় প্লিজ। এখানে 3 নাম্বারটা লিখেন, লেখেন রক্তপাত জনিত বিভিন্ন রোগের কারণে। মানে যে সকল রোগে কি হয়? রক্তপাত হয়। রক্তপাত জনিত বিভিন্ন রোগের কারণে অ্যানিমিয়া হতে পারে। যেমন পাইলস, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, পাইলস, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, epistaxis, epistaxis, EPITAXIS, epistaxis, 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 নাক দিয়ে রক্ত পড়া, সহজ কথা। ঠিক আছে, অনেকে দেখবেন কি হঠাৎ করে না একটু গরম লাগলে বড় কিছু নাক দিয়ে কি হয়? Yes. হ্যাঁ, epistaxis, নাক দিয়ে রক্ত পড়া, পাশে লেখেন। এটি কত? 3 নাম্বার হলো না? 4 নাম্বারটা লেখেন। 4 নাম্বার লিখেন, 4 নাম্বার লেখেন। কিছু ক্রনিক ডিজিজের কারণে অ্যানিমিয়া হতে পারে। কিছু ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ মানে কি বলেন সাথী? হোয়াট ইজ ক্রনিক ডিজিজ? রুনা বলেন ক্রনিক ডিজিজ কি? রোহান বলেন ক্রনিক ডিজিজ কি? ক্রনিক ডিজিজ কি? পুরাতন এবং সহনীয়। হ্যাঁ, যে সকল রোগ পুরাতন এবং সহনীয় তাদেরকে কি বলে? ক্রনিক ডিজিজ বলে। ঠিক আছে, এর কারণে কি হতে পারে? অ্যানিমিয়া হতে পারে। যেমন কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হেলমেনথিয়াসিস বা কৃমি, হেলমেনথিয়াসিস লাগবে না, কৃমি রাখেন। হেলমেনথিয়াসিস বা কৃমি, তাহলে কি কিডনি ডিজিজ, লিভার ডিজিজ এবং অতিরিক্ত কৃমির আক্রমণও কি হতে পারে? অ্যানিমিয়া হতে পারে। নেক্সট লেখেন, প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মাদারের, প্রেগন্যান্ট এবং
প্রেগনেন্ট মানে কি? গর্ভবতী এবং দুগ্ধবতী মা, তাই না? প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদারের আয়রনের চাহিদা নর্মালের তুলনায় বেশি থাকে। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের আয়রনের চাহিদা নর্মালের তুলনায় বেশি থাকে। নর্মালের তুলনায় বেশি থাকে। অতিরিক্ত এই চাহিদা পূরণ করা না হলে অ্যানিমিয়া হবে। প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদারদের আয়রনের চাহিদা নর্মালের তুলনায় বেশি থাকে। অতিরিক্ত চাহিদা পূরণ করা না হলে অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, ওই যে ক্রনিক ডিজিজ, ওখানে মেনস্ট্রুয়াল সাইকেল লেখেন, এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। ক্রনিক ডিজিজ লিখলেন না কিছুক্ষণ আগে, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ওখানে আরেকটা যোগ দেন, লেখেন এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, অতিরিক্ত মাসিক স্রাব। এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। পাঁচটা হয়েছে না? এই পাঁচটা ভালো করে মুখস্থ করেন। আচ্ছা, এবার আমরা পড়বো অ্যানিমিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। দেখেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা লক্ষণ এখানে দেওয়া আছে। পূরণ করা না হলে অ্যানিমিয়া হতে পারে। মানে মাদারদের আয়রনের অভাব, আয়রনের অভাব স্বাভাবিক। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, যে সকল মা প্রেগনেন্ট, তাদের আয়রনের অভাব সবসময় বেশি থাকে, কারণ তার গর্ভে একটা নবজাতক শিশু হচ্ছে, তাই না? তারও রক্তের আরবিসিতে আয়রন দরকার হয়। আবার ল্যাকটেটিং দুগ্ধবতী মা, এদেরও কি হয়? আয়রনের চাহিদা বেশি থাকে। ইভেন গ্রোয়িং চাইল্ড, যে সকল বাচ্চারা কি বেড়ে উঠতেছে, গ্রোয়িং চাইল্ডদেরও কি আয়রনের চাহিদা বেশি থাকে। ওকে, তাহলে দেখেন লক্ষণগুলো কি কি আসবে। প্রথম হচ্ছে কি? উইকনেস, শারীরিক দুর্বলতা থাকবে, ঠিক আছে? ফ্যাটিক, ক্লান্তি ভাব সবসময় লেগেই থাকবে। শারীরিক দুর্বলতা থাকলে যা হয়, শ্বাসকষ্ট, ডিসপোনিয়া হতে পারে, যেহেতু রক্তে আরবিসির অভাব, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাহলে ডিসপোনিয়া হতে পারে। যদি অক্সিজেনের অভাব হয়, হেডেক হতে পারে, তাই না? অক্সিজেন হেডেকের একটা কারণ। পালস দ্রুত চলবে, বুক ধড়ফড় করবে, ত্বক ফ্যাকাশে হয়ে যাবে, তাই না? ত্বক ফ্যাকাশে হয়ে যাবে, অল্পতেই কি রুগী ঘামতে থাকে। মুখের কোণে এবং জিহ্বাতে ঘা হতে পারে, মুখে এবং জিহ্বাতে ঘা হতে পারে। সিভিয়ার অ্যানিমিয়াতে সায়ানোসিস হয়ে যেতে পারে, যেহেতু অক্সিজেন সরবরাহ কমে গেছে, তার মানে কি শরীর নীল হয়ে যেতে পারে। মাথা ঘোরা, মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, হজমে গন্ডগোল, পা ফুলে যেতে পারে। দেখবেন অ্যানিমিয়া যদি কারোর বেশি হয়, হাতে পায়ে পানি আসার সম্ভাবনা বেশি হবে। যে সকল মেয়েদের হাতে পায়ে পানি আসে, দেখবেন মেনস্ট্রুয়াল সাইকেলের পরেই কি হাতে পায়ে পানি আসে। প্রেগনেন্ট অবস্থায় কি হাতে পায়ে পানি আসে। হাতে পায়ে পানি আসার একটা গুরুত্বপূর্ণ কারণ কি, লক্ষণ কি? অ্যানিমিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তারপর কি? হাতের নখের শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। অ্যানজাইনাল অ্যাটাক হতে পারে। অ্যানজাইনা মানে বুক ব্যথা, ঠিক আছে? চেস্ট পেইন হতে পারে তার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি অ্যানিমিয়ার লক্ষণ। আর আমরা অ্যানিমিয়া যখন সাইন সিমটম দিয়ে বুঝবো, একটা এগুলো হচ্ছে কি সিমটম। সাইনগুলো কি হবে? শরীর ফ্যাকাশে হয়ে যাবে। আপনি শরীরটাকে কি ইন্সপেকশন করে বুঝবেন যে তার অ্যানিমিয়া আছে। শরীরটা দেখতেই ফ্যাকাশে মনে হবে। আর ক্লান্ত মানুষ, দুর্বল মানুষ দেখলেই কিন্তু বোঝা যায় যে একে কি ক্লান্ত লাগতেছে, দুর্বল লাগতেছে। এরপরে কি আমরা যখন অ্যানিমিয়া দেখবো, সাধারণত কি চোখের স্ক্লেরাটা দেখবো, কনজাংটিভাটা দেখবো, তাই না? চোখের এরকম করে হাত দিয়ে কি দেখবো যে কনজাংটিভাটা লাল না সাদা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। যদি ফ্যাকাশে হয়ে যায় অ্যানিমিয়া। আর যখন জন্ডিস দেখবো, তখন কি দেখবো? স্ক্লেরা, উপরের অংশটা দেখবো জন্ডিসের ক্ষেত্রে, যে ওইখানে হলুদ হয়ে গেছে কিনা। আর এমনি কি ত্বক দেখবো, হাতের এই পাশটা দেখবো, কি দেখবো? যে ফ্যাকাশে হয়ে গেছে কিনা। হলুদ হয়ে গেলে তো জন্ডিস, আর অ্যানিমিয়া হলে ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে শারীরিক দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মুখের কোণে ঘা হওয়া। তারপরে কি অতিরিক্ত অ্যানিমিয়া হলে কি শরীর নীল হয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, হজমে গন্ডগোল, পা ফুলে যাওয়া মানে পায়ে পানি আসা, হাতের নখের শেপ নষ্ট হয়ে যাওয়া, এগুলো কি কমন লক্ষণ অফ অ্যানিমিয়া, ঠিক আছে? ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি করতে হয়? সিবিসি করলে হবে, অ্যাবসলিউট ভ্যালু করলে হবে, ঠিক আছে? সিরাম আয়রন লেভেল নির্ণয় করলেও হয়ে যাবে, ব্লাড ফিল্ম করলেও কি হয়ে যাবে। আর চিকিৎসা কি?
লক্ষণ অনুযায়ী চিকিৎসা, তাই না? যদি মাইল্ড অ্যানিমিয়া হয় এক ধরনের চিকিৎসা, মডারেট অ্যানিমিয়া হলে এক ধরনের চিকিৎসা, আর কি সিভিয়ার অ্যানিমিয়া হলে আরেক ধরনের চিকিৎসা। ক্লিয়ার তো এটা? ওকে, তাহলে অ্যানিমিয়াটা আজকে পড়া থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ওই বাকি যে 3টা অ্যানিমিয়া আছে ওই 3টা অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।